আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। কে হবেন ফিলিস্তিনের পরবর্তী প্রেসিডেন্ট জানালেন আব্বাস। গাজায় সেনা পাঠাতে পারে পাকিস্তান। দিল্লি বিমানবন্দরে ৩ নম্বর টার্মিনালে ভয়াবহ আগুন। তিন দিন বৈঠক করেও সমঝোতায় পৌঁছাতে পারেনি আফগানিস্তান পাকিস্তান। গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি, আইডিএফ প্রধান আইয়াল জামির। বারো আরোহীসহ কেনিয়ায় বিমান বিধ্বস্ত, উদ্ধার অভিযান শুরু। আবারও হোয়াইট হাউসে তৃতীয় মেয়াদে ফিরতে চান ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কে হবেন ফিলিস্তিনের পরবর্তী প্রেসিডেন্ট জানালেন আব্বাস। নিজের উত্তরসূরির নাম ঘোষণা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এক লিখিত ঘোষণায় আব্বাস জানিয়েছে, যদি কখনো তিনি আর দায়িত্ব পালন করার মতো অবস্থায় না থাকেন, সেক্ষেত্রে অস্থায়ীভাবে তার স্থলাভিষিক্ত হবেন ভাইস প্রেসিডেন্ট হুসেন আল শেখ। খবর আনাদোলুর। মাহমুদ আব্বাসের ঘোষণাটি প্রকাশ করেছে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা। সেখানে তিনি বলেছেন, কোনো কারণে যদি ফিলিস্তিনের প্রেসিডেন্ট এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ প্রধানের পদ শূন্য হয়ে যায়, সেক্ষেত্রে ফিলিস্তিনের এবং প্যালেস্টাইনিয়ান লিবারেশন অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট হুসেন আল শেখ অস্থায়ীভাবে এই পদে স্থলাভিষিক্ত হবেন। তার দায়িত্ব হবে ফিলিস্তিনের নির্বাচনী আইন মেনে নির্বাচনের আয়োজন করা এবং তারপর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। ফিলিস্তিনের সংবিধান অনুসারে প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। যদি অপ্রীতিকর কোনো ঘটনার কারণে তা সম্ভব না হয়, তাহলে বিদায়ী প্রেসিডেন্ট আরও এক মেয়াদ এই পদে থাকবেন। সংবিধানের ডিক্রি নম্বর ১-এ আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট পদ কোনো কারণে শূন্য হয়ে গেলে পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ফিলিস্তিনের পার্লামেন্ট, প্যালেস্টাইনিয়ান ন্যাশনাল কাউন্সিলের চেয়ারম্যান বা স্পিকার। মাহমুদ আব্বাসের সাম্প্রতিক ঘোষণা সংবিধানের ডিক্রি নম্বর ১-এর সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ডিক্রিটি বাতিল করা হয়েছে। মাহমুদ আব্বাসের ঘোষণায় এর ব্যাখ্যাও দেওয়া হয়েছে। লিখিত ঘোষণায় এই প্রসঙ্গে মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনের রাজনৈতিক ব্যবস্থা রক্ষা, মাতৃভূমির নিরাপত্তা এবং ফিলিস্তিনের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সুরক্ষার স্বার্থে সংবিধানের ১ নম্বর ডিক্রি বাতিল করা হল। মাহমুদ আব্বাস গত ২০ বছর ধরে ফিলিস্তিনের প্রেসিডেন্টের পদে আছেন। ২০০৪ সালের নভেম্বরে পরলোক গমন করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট এবং অবিসংবাদিত নেতা ইয়াসের আরাফাত। আরাফাতের মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে ২০০৫ সালে জানুয়ারিতে প্রেসিডেন্ট হন আব্বাস। গাজায় সেনা পাঠাতে পারে পাকিস্তান। গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফতে সেনা পাঠাতে পারে পাকিস্তান। এই বিষয়ে খুব শিগগিরই ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন ইসলামাবাদের কর্মকর্তারা। মঙ্গলবার ২৮ অক্টোবর সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে এ খবর জানানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, সরকার এবং সামরিক প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা উন্নত পর্যায়ে রয়েছে। তাদের মতে, আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে ইসলামাবাদ এই মিশনে অংশ নিতে আগ্রহী। মার্কিন মধ্যস্থতায় গাজা শান্তি চুক্তির একটি ভিত্তিপ্রস্তর হল আইএসএফ, যা মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সৈন্যদের নিয়ে গঠিত। এর আগে জানানো হয়, ট্রাম্পের ২০ দফা প্রস্তাবনা অনুযায়ী ভঙ্গুর যুদ্ধবিরতি নিশ্চিত করতে গাজায় একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে, যারা শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে। এই বাহিনীর কার্যভারের মধ্যে আরও থাকবে অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা, হামাসকে নিরস্ত্র করা, সীমান্ত পারাপার নিরাপদ করা এবং একটি অন্তর্বর্তীকালীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে মানবিক ত্রাণ ও পুনর্গঠনে সহায়তা করা। এদিকে ট্রাম্প প্রশাসন গাজা উপত্যকায় মার্কিন সৈন্য পাঠানোর বিষয়টি অস্বীকার করেছেন। তবে বহুজাতিক বাহিনীতে অবদান রাখার জন্য ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, মিশর, কাতার, তুরস্ক এবং আজারবাইজানের সাথে কথা হচ্ছে বলে জানিয়েছে। তবে সোমবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার জানান, এই বাহিনীতে তুর্কি সেনারা থাকতে পারবে না। ইসলামাবাদের কর্মকর্তারা যুক্তি দেন, নৈতিক দায়িত্ব এবং কূটনৈতিক প্রয়োজনীয়তা থেকেই এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা গাজার শান্তি স্থাপত্যের মূল সমর্থকদের মধ্যে ছিলাম। এখন সরে দাঁড়ানোর অর্থ হবে আমরা যে উদ্যোগটি গঠনে সহায়তা করেছি তা ত্যাগ করা। এখানে কেবল রাজনৈতিক নয়, বরং একটি নৈতিক বাধ্যবাধকতা রয়েছে।
দিল্লি বিমানবন্দরে ৩ নম্বর টার্মিনালে ভয়াবহ আগুন। ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। মঙ্গলবার টার্মিনাল 3-এ এয়ার ইন্ডিয়া পরিচালিত একটি বাসে আগুন লেগে যায়। এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের একজন গ্রাউন্ড হ্যান্ডলার চালাচ্ছিল বাসটি। আচমকা সেটিতে দুপুরবেলা আগুন লেগে যায়। সেই সময় অবশ্য বাসটি পার্ক করা ছিল। বিমানবন্দরের এআরএফএফ অর্থাৎ বিমান উদ্ধার ও অগ্নি নির্বাপন দল তড়িঘড়ি এসে কয়েক মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। দিল্লি বিমানবন্দরে টার্মিনাল 3-এ এয়ার ইন্ডিয়ার একটি বিমান থেকে 1 মিটার দূরে পার্ক করা একটি বাসে আগুন লেগে যায়। এসএটিএস এয়ারপোর্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড দ্বারা চালিত হয় বাসটি। একাধিক বিমান সংস্থার জন্য বাস পরিষেবা প্রদান করে এই সংস্থাটি। বাসটিতে যখন আগুন লাগে তখন তাতে কোনো যাত্রী ছিল না। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এই বাসে আগুন লাগার ঘটনাটিকে অপ্রত্যাশিত বলে উল্লেখ করেছে। সেই সঙ্গে জানিয়েছে, আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সমস্ত কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। সূত্রের খবর, আগুন কিভাবে লাগলো তা খতিয়ে দেখছে এসএটিএস। ঘটনার সময় বাসে চালক বাসে ছিলেন, তবে তার বিশেষ আঘাত লাগেনি। আগুন লাগার কারণ অনুসন্ধানের জন্য বাসটি পরীক্ষা করা হবে। দিল্লি বিমানবন্দরে 3টি টার্মিনাল এবং 4টি রানওয়ে রয়েছে। বছরে 10 কোটিরও বেশি মানুষ দিল্লি বিমানবন্দরের মাধ্যমে যাওয়া আসা করেন। বিমানবন্দরের টার্মিনাল 3-এর কাছে আগুন লাগে। এই টার্মিনালটি 2010 সালে উদ্বোধন করা হয়েছিল। এটি বিশ্বের বৃহত্তম টার্মিনালগুলির মধ্যে একটি। 3 দিন বৈঠক করেও সমঝোতায় পৌঁছতে পারেনি আফগানিস্তান পাকিস্তান। তুরস্কের রাজধানী আঙ্কারায় 3 দিনের দীর্ঘ বৈঠক শেষ হলেও আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে সন্ত্রাস দমন নিয়ে কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন একটি কূটনৈতিক সূত্রে বরাত দিয়ে জানিয়েছে, আলোচনা শেষ হলেও দুই দেশের মধ্যে মূল বিষয়টি এখনও অধরা। বৈঠকের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, অধিকাংশ বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হলেও আফগান ভূখণ্ড থেকে সক্রিয় সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ায় প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের এক কূটনৈতিক জানান, আমরা আশা করেছিলাম শিবির আফগানিস্তানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে পারব, এরপর যৌথ বিবৃতি দেওয়া হবে, কিন্তু সেটি এখনও আমাদের নাগালের বাইরে। বৈঠকের প্রথম দিনে পরিবেশ ছিল ইতিবাচক। অংশগ্রহণকারীরা তখন অগ্রগতি সম্পর্কে আশাবাদী ছিলেন, তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে আশা কমতে থাকে। বৈঠকে অংশগ্রহণকারী এক কূটনৈতিক স্বীকার করেছেন, এখন পরিস্থিতি কঠিন। সন্ধ্যার দিকে বৈঠক স্থবির হয়ে পড়ে এবং রাতেও আলোচনায় নতুন কোনো গতি দেখা যায়নি। রয়টার্সে দেওয়া এক সাক্ষাৎকারে কূটনৈতিক সূত্র জানিয়েছে, আফগান তালেবান প্রতিনিধি দল এখনও কোনো লিখিত প্রতিশ্রুতি দিতে অনিচ্ছুক। বিশেষত পাকিস্তান বিরোধী তেহরিক ই তালেবান পাকিস্তান সমর্থন বন্ধের বিষয়ে নিশ্চিত কোনো পদক্ষেপ এখনও নেই। একজন পাকিস্তানি কূটনৈতিক বলেন, তুর্কি আয়োজকেরা আমাদের উদ্বেগ বুঝতে পারছেন, কিন্তু কাবুল এবং কান্দাহার কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ হতে চাইছে না। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, আমাদের অবস্থান শুরু থেকেই পরিষ্কার, টিটিপির সমর্থন বন্ধ করতে হবে এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে আফগান ভূখণ্ড ব্যবহার করা যাবে না। বৈঠকে অংশ নেওয়া কূটনৈতিকরা জানান, যদিও বহিরাগত প্রভাব বিদ্যমান, পাকিস্তান এবং মধ্যস্থকারীরা আলোচনাকে ইতিবাচক দিকেই এগিয়ে নিতে চেষ্টা করছে। রোববার বৈঠকের পর যে হতাশা তৈরি হয়েছিল, সোমবার পরিস্থিতি কিছুটা ইতিবাচক হয়ে দেখা দেয়। পাকিস্তানি কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছিলেন, ইসলামাবাদ তাদের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেছে। আফগান প্রতিনিধি দলও আশাবাদী ছিলেন, সীমিত কিছু মতপার্থক্য দ্রুত সমাধানযোগ্য। তুরস্ক ও কাতারের মধ্যস্থকারীরাও বৈঠকের গুরুত্বের উপর জোর দিয়েছেন। তারা জানিয়েছেন, আলোচনার প্রক্রিয়া চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি এবং এটি যেন ভেঙে না পড়ে। তবে শতচেষ্টা সত্ত্বেও সীমান্তে সন্ত্রাস দমনের বিষয়ে দুই দেশের চূড়ান্ত সমঝোতা এখনও অধরা। ধারণা করা হচ্ছে, আলোচনার সময় আরও একদিন বৃদ্ধি করা হতে পারে। দিল্লি বিমানবন্দরে 3 নম্বর টার্মিনালে ভয়াবহ আগুন। ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। মঙ্গলবার টার্মিনাল 3-এ এয়ার ইন্ডিয়া পরিচালিত একটি বাসে আগুন লেগে যায়। এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের একজন গ্রাউন্ড হ্যান্ডলার চালাচ্ছিল বাসটি। আচমকা সেটিতে দুপুরবেলা আগুন লেগে যায়। সেই সময় অবশ্য বাসটি পার্ক করা ছিল। বিমানবন্দরের এআরএফএফ অর্থাৎ বিমান উদ্ধার ও অগ্নি নির্বাপন দল তড়িঘড়ি এসে কয়েক মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। দিল্লি বিমানবন্দরে টার্মিনাল 3-এ এয়ার ইন্ডিয়ার একটি বিমান থেকে 1 মিটার দূরে পার্ক করা একটি বাসে আগুন লেগে যায়। এসএটিএস এয়ারপোর্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড দ্বারা চালিত হয় বাসটি। একাধিক বিমান সংস্থার জন্য বাস পরিষেবা প্রদান করে এই সংস্থাটি। বাসটিতে যখন আগুন লাগে তখন তাতে কোনো যাত্রী ছিল না। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এই বাসে আগুন লাগার ঘটনাটিকে অপ্রত্যাশিত বলে উল্লেখ করেছে। সেই সঙ্গে জানিয়েছে, আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সমস্ত কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। সূত্রের খবর, আগুন কিভাবে লাগলো তা খতিয়ে দেখছে এসএটিএস। ঘটনার সময় বাসে চালক বাসে ছিলেন, তবে তার বিশেষ আঘাত লাগেনি। আগুন লাগার কারণ অনুসন্ধানের জন্য বাসটি পরীক্ষা করা হবে। দিল্লি বিমানবন্দরে 3টি টার্মিনাল এবং 4টি রানওয়ে রয়েছে। বছরে 10 কোটিরও বেশি মানুষ দিল্লি বিমানবন্দরের মাধ্যমে যাওয়া আসা করেন। বিমানবন্দরের টার্মিনাল 3-এর কাছে আগুন লাগে।
এই টার্মিনালটি 2010 সালে উদ্বোধন করা হয়েছিল। এটি বিশ্বের বৃহত্তম টার্মিনালগুলির মধ্যে একটি। 12 আরোহীসহ কেনিয়ায় বিমান বিধ্বস্ত, উদ্ধার অভিযান শুরু। কেনিয়ায় একটি বিমান দুর্ঘটনার ঘটনায় দেশজুড়ে শোক ও আতঙ্ক বিরাজ করছে। বিমানটিতে 12 জন আরোহী ছিলেন, যারা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারলেন না। দেশটির বিমান নিরাপত্তা কর্তৃপক্ষ ঘটনার তদারকি শুরু করেছে। আজ মঙ্গলবার 28 অক্টোবর ভোরে দিয়ানি থেকে কিঠুয়া টেম্বো যাবার পথে 5YCCA নামে নিবন্ধিত বিমানটি বিধ্বস্ত হয়। কেনিয়ার সিভিল এভিয়েশন অথরিটি KCAA বিষয়টি নিশ্চিত করেছে। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। সরকারি সংস্থাগুলোকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে, যাতে পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক সহায়তা প্রদান করা যায়। বিবৃতিতে KCAA জানিয়েছে, বিমানটি বিধ্বস্তের সময় তাতে 12 জন আরোহী ছিলেন। দিয়ারি থেকে যাত্রা শুরু করার পর সকাল 8টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার স্থান কোয়ালে কাউন্টিতে। এলাকায় প্রবল বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। এখনও পর্যন্ত কোনো আরোহীকে উদ্ধার করা যায়নি। সরকারি সংস্থাগুলো দুর্ঘটনার কারণ নির্ধারণ এবং উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য দ্রুত মাঠে কাজ করছে। প্রতিবেদন অনুযায়ী এ দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় ও কেন্দ্রীয় জরুরি দল উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি বিমান দুর্ঘটনার বিষয়ে পরিবারের সদস্য এবং স্থানীয় জনগণকে সতর্ক করা হয়েছে। তথ্যসূত্র রয়টার্স, BBC, দ্য কেনিয়া টাইমস। আবারও হোয়াইট হাউসে তৃতীয় মেয়াদে ফিরতে চান ট্রাম্প। মার্কিন রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে থাকা ট্রাম্প এবার ইঙ্গিত দিলেন তিনি 2028 সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন না, তবে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা সরাসরি অস্বীকারও করলেন না। তার এই বক্তব্যে আবারও জোরালো হয়েছে জল্পনা। ট্রাম্প কি সংবিধান এড়িয়ে তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকার পথ খুঁজছেন? সোমবার মালয়েশিয়া থেকে টোকিও যাওয়ার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের সংবিধানে স্পষ্ট বলা আছে, কেউ 2 মেয়াদের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না। কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি হয়তো আইনি ব্যাখ্যার ফাঁক গলে তৃতীয়বার হোয়াইট হাউসে ফেরার চেষ্টা করবেন। ট্রাম্পের আগেও একাধিকবার এ ধরনের ইঙ্গিত দিয়েছেন। কখনো সমাবেশে ট্রাম্প 2028 লেখা টুপি দেখিয়ে সমর্থকদের উত্তেজিত করেছেন, কখনো আবার রসিকতার ছলে বলেছেন আরও এক মেয়াদে থাকলে ক্ষতি কী। তার ঘনিষ্ঠ কিছু সহযোগী এসব ইঙ্গিতকে নিছক রসিকতা নয়, বরং সম্ভাব্য রাজনৈতিক কৌশল বলে মনে করছেন। তাদের মতে ট্রাম্পের জনপ্রিয়তা এবং দলের অভ্যন্তরে প্রভাব কাজে লাগিয়ে কোনো আইনি বা রাজনৈতিক উপায়ে তৃতীয় মেয়াদের পথ তৈরি করা হতে পারে। তবে মার্কিন সংবিধানের 22তম সংশোধনী বলছে একজন ব্যক্তি দুবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না। আবার 12তম সংশোধনীতে বলা আছে, যে ব্যক্তি প্রেসিডেন্ট হওয়ার জন্য অযোগ্য তিনিও ভাইস প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন। অর্থাৎ তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট না হতে পারলে ভাইস প্রেসিডেন্ট পদেও লড়ার সুযোগ নেই। এই অবস্থায় অনেক বিশেষজ্ঞ ট্রাম্পের সম্ভাবনাকে আইনি অসম্ভবতা বলে ব্যাখ্যা করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সংবিধান অনুযায়ী আমার সেটা করার সুযোগ থাকবে, কিন্তু পরক্ষণেই যোগ করেন, আমি এটা করব না, এটা অনেক বেশি চালাকি হবে। আমি মনে করি মানুষ এটা পছন্দ করবে না। তার এই দ্ব্যর্থ মন্তব্যকে বিশ্লেষকরা বলছেন তিনি আসলে সম্ভাবনাটা পুরোপুরি বন্ধ করতে চান না। 79 বছর বয়সী ট্রাম্প যদি 2028 সালে নির্বাচনে অংশ নেন, তার বয়স হবে 82 বছর। তবুও তিনি বলেন, আমার জনসমর্থন এখন সবচেয়ে বেশি। সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করেন তাহলে কি তিনি তৃতীয় মেয়াদের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না, ট্রাম্প হাসি মুখে বলেন, আমি কি উড়িয়ে দিচ্ছি সেটা আপনাদেরই বলতে হবে। তার এই কূটনৈতিক উত্তর আরও জল্পনা বাড়িয়েছে। ট্রাম্পের সম্ভাব্য তৃতীয় মেয়াদ বিষয়ক মন্তব্য রিপাবলিকান দলের ভেতরে দ্বিধা তৈরি করেছে। অনেকেই তাকে সমর্থন করছেন, আবার অনেক সম্ভাব্য উত্তরসূরি নিজেদের অবস্থান শক্ত করতে ব্যস্ত। ট্রাম্প সোমবার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে মহান মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, তারা যদি দল গঠন করেন তাদের থামানো যাবে না। রুবিও ট্রাম্পের পাশে দাঁড়িয়ে মাথা নিচু করে হাসেন, ভ্যান্স সম্মতিসূচক মাথা নাড়ান, যা দলের ভবিষ্যৎ নেতৃত্বের ইঙ্গিত বহন করছে। ট্রাম্পের প্রাক্তন কৌশলবিদ এবং ঘনিষ্ঠ সহযোগী স্টিভ ব্যানন সম্প্রতি দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 22তম সংশোধনী এড়িয়ে যাওয়ার একটি পরিকল্পনা আছে এবং আমি তার সঙ্গে যুক্ত। তিনি দাবি করেন ট্রাম্পই 2028 সালে প্রেসিডেন্ট হবেন এবং মানুষকে সেটা মেনে নিতে হবে। সঠিক সময় পরিকল্পনাটা জানানো হবে। ব্যানন আরও বলেন, ট্রাম্প ঈশ্বরের ইচ্ছার হাতিয়ার, এটি উক্তি যা নিজেও ট্রাম্প একাধিকবার বলেছেন। বয়স সত্ত্বেও ট্রাম্প এখনও সক্রিয় প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘ সফর এবং নিয়মিত সংবাদ সম্মেলন চালিয়ে যাচ্ছেন। এটি অনেকের মতে তার মানসিক ও শারীরিক সক্ষমতার প্রমাণ, যা তৃতীয় মেয়াদের সম্ভাবনাকে রাজনৈতিকভাবে আরও বাস্তব করে তুলছে। তার সমর্থকদের দাবি, বাইডেনের মতো প্রবীণ প্রতিদ্বন্দ্বীর তুলনায় ট্রাম্প এখনও বেশি প্রাণবন্ত ও নেতৃত্বে সক্ষম। তথ্যসূত্র রয়টার্স।